আমাদের আজকের নিবেদন মাথা কাটা লাশ। আমার বাসা মেডিকেলের পাশে, তাই একটু ভয়ে ভয়ে থাকি সব সময়। কারণ মেডিকেলে বিষ খাওয়া রোগী আসে, আবার কখনো মাথা ফাটা রোগী আসে, আরো অনেক রকমের রোগী প্রতিদিনই। ভয়টা রোগী আসা নিয়ে না, ভয়টা হচ্ছে যে রোগীরা এই মেডিকেলে এসে মারা যায় তাদেরকে নিয়ে। আজ মেডিকেলে অনেক লোকজন এসেছে, আর কিছু কিছু লোক কান্না করতেছে। আমি দেখতে এগিয়ে গেলাম, গিয়ে যা দেখলাম তা দেখে শরীর শিউরে উঠল। জমি নিয়ে মারামারি করতে গিয়ে এক লোক গলায় রামদায়ের কোপ খেয়েছে, তাই গলা প্রায় পড়ে যাওয়ার অবস্থা। আমি একবার শুধু দেখেছি, কি না দেখেছি, অমনি একটা চিৎকার করে মাটিতে পড়ে যায়। তারপর আশেপাশের লোকজন আমাকে বাসায় নিয়ে আসে। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছি। আমি বাসা থেকে বের হলেই আগে ওই জায়গা সামনে পড়ে, মানে প্রায় গলা কাটা লাশটা যেখানে ছিল। বাবা আমাকে ঔষধ আনতে মেডিকেল মোড়ে পাঠালো। আমি বেশ ভালো মতোই যাচ্ছিলাম। আমার মনেই ছিল না যে আজ দিনে মেডিকেলের ভিতরে কি হয়েছে। মেডিকেলের এক দোকান থেকে ঔষধ কিনে বাসায় আসতেছিলাম। বাসায় ফেরার পথে পিছন থেকে কে যেন আমায় ডাকলো হৃদয় বলে। আমি পেছনে তাকাতেই দেখি কেউ নেই। আবার ডাকলো, হৃদয় কোথায় যাও, আমাকে নিয়ে যাও। আবার পেছনে তাকালাম, আবারও কাউকে দেখতে পেলাম না। এবার একটু ভয়ই পেলাম। রাস্তা ফাঁকা, তেমন কেউ চলাচল করতেছে না। আমি বাসা থেকে বের হয়েছি, কিন্তু দেখিনি কয়টা বাজে। মোবাইলের দিকে তাকাতেই আমার বুক কেঁপে উঠল। 12টা 11 বাজে। আর এলাকার লোকজনের কাছে শুনেছি 12টার পর নাকি রাস্তায় তেমন কেউ চলাচল করে না। আর বারবার আমাকে ডাকছে কেউ, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। আরো বেশি ভয় পেয়ে গেলাম। কেমন করে যেন আমার চোখ চলে গেল মেডিকেলের বাগানে। দেখতে পেলাম একজন সাদা পোশাক পরা লোক আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, আর আমাকে ডাকছে তার কাছে। আমি আরো মনোযোগ দিয়ে লোকটিকে দেখতে লাগলাম। আমি লোকটির মাথার দিকে তাকাতেই দেখি লোকটির গলা কেটে ফেলা হয়েছে, অল্প একটু লেগে আছে গলা। আমি সকালে যে লোকটিকে দেখেছি সেই লোকটি এখন ওইভাবে আমাকে ডাকছে। আমি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যাই। তারপর যখন চোখ খুললাম তখন দেখি মেডিকেলের বেডে শুয়ে আছি। মেডিকেলের বেড থেকে সেই বাগানটা ভালোভাবেই দেখা যায়। আমি না চাইতেই চোখ ওখানে চলে যায়। আমি আবার দুপুরে ওই লোকটাকে দেখতে পেলাম। এইভাবে প্রায় 7 দিনের মতো একটু পর পর ওই গলা কাটা লোকটাকে দেখতে পেতাম। আর যতবারই দেখেছি ততবারই চিৎকার করে মাটিতে পড়ে গিয়েছি, আবার কখনো কখনো জ্ঞান হারিয়ে ফেলেছি। তারপর একদিন ডাক্তার বলল, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা কোনো চিকিৎসা করতে পারবো না, আর এ রোগের চিকিৎসা আমাদের কাছে নেই। আসলে আমার মনে ভয় ছিল এটাই হচ্ছে আমার রোগ। পরে এক কবিরাজ এনে আমাকে ভালো করা হয়। কবিরাজ তাবিজ বেঁধে দেয় আমার হাতে। তারপর থেকে ওই গলা কাটা লাশটা আমি আর দেখতে পাইনি। কিছুদিন পরের কথা, তখন গ্রীষ্মকাল, বেশ গরম পড়ে। বাবা একটা প্রাইভেট ঠিক করে দিছে, সেখানে দৈনিক প্রাইভেট পড়তে যেতাম। আমার সাথে একটা মেয়ে প্রাইভেট পড়তো। মেয়েটি কোনো এক কারণে রাতে প্রাইভেট নিল।
আর স্যার আমাকেও ওই রাতেই যেতে বলল। আসলে আমি একা পড়তাম তো, তাই। আর ওই মেয়েটিও একা পড়তো। তখন রাত 8টা বাজে। প্রাইভেটে গেলাম। গণিত প্রাইভেট পড়তাম। প্রথম দিন রাতে ভালোই পড়লাম। স্যারও অনেক অঙ্ক করালো। অঙ্ক করা শেষে স্যারের ছেলে উৎস ভাইয়ের সঙ্গে গল্পে মেতে উঠলাম। গল্প করতে করতে কখন যে রাত 11টা বেজে গেছে আমি নিজেও জানি না। তারপর আমি তো ঘড়ি দেখে অবাক। উৎস ভাই বলল, হৃদয়, একা একা যেতে পারবে তো, নাকি এগিয়ে দিতে হবে? আমি কোনো কিছু ভাবনা চিন্তা না করেই বলে ফেললাম, একা যেতে পারবো ভাইয়া। স্যারের বাসা থেকে বের হয়ে আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তা ফাঁকা, কেউ নেই বললেই চলে। প্রতিদিন এত ফাঁকা থাকে না রাস্তা। আজ কেন জানি মনে হচ্ছে সবকিছু থেমে থেমে চলছে। কিছু দূরে গিয়ে ইমরান ভাইয়ের সাথে দেখা। ইমরান ভাই বলল, হৃদয়, চলো একটু কলেজ মাঠে যাই। অনেক রাত হয়ে গেছে, এখন কলেজ মাঠে যাওয়া মোটেও ভালো হবে না। তাই ভাইয়াকে বললাম, ভাইয়া আজ যাব না, অন্য কোনো একদিন। তারপর ইমরান ভাই বলল, তাহলে চলো ফজিলাতুন্নেসার মাঠে যাই। ফজিলাতুন্নেসা থেকে বেশি দূর না আমাদের বাসা। আমি আর ইমরান ভাই গেলাম ফজিলাতুন্নেসার মাঠে। সেখানে গিয়ে দেখি উৎস ভাই বিড়ি খাচ্ছে। আমি তো অবাক, উৎস ভাই আবার এখানে আসলো কেমনে? যাই হোক, অসম্ভব কিছু না, কারণ উৎস ভাইয়ের বাসা ফজিলাতুন্নেসার পিছনে। ইমরান ভাই আর উৎস ভাই বিড়ি খাচ্ছে আর গল্প করতেছে। আমি বসে বসে তাদের গল্প শুনতেছি। হঠাৎ আমার চোখে পড়ল বিড়ির আগুনগুলো কেমন জানি মায়াবী আগুন। তারপর ভাবলাম, হয়তো কিরণমালা দেখতে দেখতে মায়া শক্তি সবসময় চোখে ভেসে বেড়ায়। অনেক গল্প জল্প হলো। রাত তখন প্রায় 12টা পার হয়েছে। বাসা থেকে আমাকে ফোন করেছিল অনেক আগেই। আমি বলে দিয়েছিলাম আজ বাসায় ফিরতে একটু দেরি হবে, আজ প্রাইভেট বেশি করে পড়ব। আমি ইমরান ভাইকে বললাম, ভাই আর থাকতে পারবো না, আমি চলে যাই বাসায়, আর একদিন সময় দিব বেশি করে। ইমরান ভাই হাত টেনে ধরল আর বলল, এত তাড়াতাড়ি চলে যাবে? আর আমরা তো বিড়ি খেলাম, তুমি তো আবার এগুলা খাও না। খালি মুখে এভাবে এতক্ষণ আমাদের সাথে থেকে এখন খালি মুখে চলে যাবে? তা তো হয় না। ইমরান ভাই পকেট থেকে কি যেন বের করলো। আমি অন্ধকারে ভালো করে দেখতে পাইনি। পরে দেখলাম যে নারকেলের নাড়ু। আমি ইমরান ভাইকে বললাম, ভাই কোথায় পাইছেন নাড়ু? ভাই আমাকে বলল, তোমার উৎস ভাইয়ের বন্ধু নিখিল দিছে। আমি যতদূর জানতাম এই দিনে পুজো হয় না হিন্দুদের। তাহলে নাড়ু কই পাইল? যাই হোক, কোথায় পাইছে সেটা দেখার বিষয় না। আমাকে খেতে দেওয়া হয়েছে, আমি খাই, তারপর কি হয় হবে। আমার হাতে প্রথমে 5টা নাড়ু দিল। আমি খেতে লাগলাম। আবার আরো 5টা দিল, ওগুলাও খাইলাম। আবার 5টা দিল, ওগুলাও খাইলাম। তবে নাড়ুগুলোর কোনো মজা পাচ্ছিলাম না। কেমন জানি মায়া শক্তি দিয়ে বানানো নাড়ুর মতো। আবার মনে হলো কিরণমালা দেখতে দেখতে মনে হয় সব জায়গায় মায়া শক্তি দেখতে পাই। তারপর উৎস ভাই আর ইমরান ভাইকে বাসায় যাওয়ার কথা বলে চলে এলাম বাসায়। আমি মেডিকেলের বেডে শুয়ে আছি। পরে জানতে পারলাম
রাতের প্রহরী আমাকে রক্তাক্ত অবস্থায় দেখে মেডিকেলে ভর্তি করিয়েছে। আমার বাসা থেকে সবাই এসেছে, আর সেই অভিরাজও এসেছে। বাবা অভিরাজের কাছে জানতে চাইলো যে আমার সাথে এমন কেন হলো। তাবিজ দেওয়ার পরও কবিরাজ বলল, আমি এবার ভালো তাবিজ দিয়ে দিব, আর হবে না পরের বার। আমি কবিরাজকে বললাম যে আমার তো বেঁচে ফেরার কথা ছিল না, তাহলে বাঁচলাম কেমনে? কবিরাজ জানালো, ভূত জ্ঞান হারানো মানুষকে মারে না, আর তোমার তখন জ্ঞান ছিল না। এত কষ্টের মধ্যেও হাসি পাইল। আমার মনে পড়ে গেল সেই গল্পের কথা, ভাল্লুক নাকি মরা মানুষ খায় না, তাই এক বন্ধু মরার অভিনয় করে বেঁচেছিল, তেমনি আমিও অজ্ঞান হয়ে বেঁচে গেছি।